হ্যালো ভিউয়ার্স, কাছে দূরে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিউয়ার্স, তোমরা কি জানো ইংরেজি প্রশ্নে কোনো কিছু কমন পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। শুধু টেন্স ভালো জানলেই কোনো কিছু না পড়েও সব প্রশ্নের উত্তর করা সম্ভব। শুধু টেন্স শুধু টেন্স ভালো জানলেই কোনো কিছু না পড়েও সব প্রশ্নের উত্তর করা সম্ভব। যদি প্রশ্ন করো টেন্সের গুরুত্ব কতটা, আমি বলবো পৃথিবীর সমস্ত গ্রামারের ওজন যদি হয় 1 কেজি, শুধু টেন্সের ওজনই 1 কেজি। পৃথিবীর সমস্ত গ্রামারের ওজন যদি হয় 1 কেজি, শুধু টেন্সের ওজনই 1 কেজি। কেননা টেন্স না পারলে তুমি কোনো গ্রামার ভালোভাবে করতে পারবা না। সুতরাং টেন্স বিস্তারিত শেখো, ভালোভাবে শেখো। ভিউয়ার দেখো, টেন্স যার বাংলা অর্থ হচ্ছে কাল। কাল বলতে কি বোঝায়, বাংলাটার আবার বাংলা ভালোভাবে বুঝতে হবে। কাল বলতে বোঝায় সময়। টেন্সের সংজ্ঞা বইয়ে কি দেওয়া আছে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। সব বইয়ে এই একই সংজ্ঞা। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এই ক্রিয়া বা কাজ বিভিন্ন সময়ে সংগঠিত হতে পারে। যেমন কাজটা বর্তমান কালে সংগঠিত হতে পারে, যেমন আমরা স্কুলে যাই বা স্কুলে যাচ্ছি। কাজটা অতীতকালে সংগঠিত হতে পারে, যেমন আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। আবার কাজটা ভবিষ্যৎকালেও সংগঠিত হতে পারে, যেমন আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল তার সাথে দেখা করব। এর উপর ভিত্তি করে টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রতিটা টেন্সকে যে 4 ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাও আমরা সবাই জানি। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আবার প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায় আমরা জানি: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু টেন্স প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, তাহলে প্রেজেন্ট টেন্সও 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু প্রতিটা টেন্স 4 প্রকার, তাহলে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাতে 4 প্রকার ফুটায় তুলতে হবে। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা তাহলে কি দেওয়া যায়? বর্তমান কালে কোনো কাজ সংগঠিত হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে হচ্ছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। দেখো, একটা টেন্সের ভিতর 4টা বিদ্যমান। বর্তমান কালে কোনো কাজ সংগঠিত হয়, এই হয় ইনডেফিনিট। হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট। বা কোনো সময় ধরে হচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা কি দেওয়া যায়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞায় দেওয়া যায় যে বর্তমান কালে কোনো কাজ সংগঠিত হয় এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। সংজ্ঞা আমরা জানি। সংজ্ঞার চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। সাপোজ তুমি 12টা টেন্স শিখে ফেলেছো, এখন বুঝবা কি করে এটা কোন টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার পদ্ধতি দুটো। দেখো, 1 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়ার শেষে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে একার অথবা রস্বীকার থাকে। একার অথবা রস্বীকার আমরা সাধারণত কি কি দিয়ে বানান করে লিখি? আকার, রস্বীকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এগুলোর ভিতর থেকে যদি এই দুটো থাকে, কি কি? একার অথবা রস্বীকার যদি থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে ক্রিয়াপদ কোনটা? ওঠে। দেখো, ক্রিয়াপদের শেষের অক্ষরের সঙ্গে একার আছে। আমরা ভালো দিন প্রত্যাশা করি, দেখো ক্রিয়াপদের শেষে রস্বীকার, করি, রয় রস্যি, এখানে রস্বীকার আছে। তো একার অথবা রস্বীকার থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার দেখো, 2 নং চেনার পদ্ধতি। দেখো, ক্রিয়ার শেষে র, র অন্তস্থ অ, রস্যই, দন্ত ন, দন্ত স ও ল থাকে। ভিউয়ার্স, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। এই সর্বমোট 50টা অক্ষরের ভিতর থেকে যদি এই 8টা অক্ষরের কোনো একটা অক্ষর থাকে, কি কি? র, র অন্তস্থ, রস্যই, দন্ত ন, দন্ত স ও ল, এর কোনোটা থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, গেল প্রথমে গেল সংজ্ঞা। সংজ্ঞার চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি, আর চেনার পদ্ধতির চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন প্রণালী। ভিউয়ার্স, তুমি পৃথিবীর সব ইংলিশের ওয়ার্ড মিনিং জানলেও তুমি যদি গঠন প্রণালী না জানো, মানে স্ট্রাকচার, মানে সেন্টেন্স সাজানো যদি না পারো, তাহলে তুমি ইংলিশ বানাইতে পারবা না, তুমি ইংলিশে কথা বলতেও পারবা না। তো তোমাকে গঠন জানতে হবে।
আচ্ছা, এবার আসো আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা যখনই গঠন করব তখন আগে ওটা কোন টেন্স, ওই টেন্সের হেল্পিং ভার্ব কেটি আমাদের জানতে হবে। দেখো এইচ ভি হেল্পিং ভার্ব কি দেওয়া আছে? ডু ডাজ। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ডু ডাজ। তো হ্যাঁ সূচকের গঠনে কি আছে? আচ্ছা, আমরা সাধারণত চারটা সূচকের কথা বলি, যেমন সেই স্কুলে যায়, এটা হ্যাঁ সূচক। এর না সূচক সেই স্কুলে যায় না। এটার প্রশ্ন হ্যাঁ সূচক হচ্ছে সে কি স্কুলে যায়। এটার প্রশ্ন না সূচক হচ্ছে সে কি স্কুলে যায় না। এই চারটে সূচকে আমরা সাধারণত কথা বলি। তো হ্যাঁ সূচকের গঠনে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে একটা জিনিস দেখো, হেল্পিং ভার্ব ডু ডাজ বসে নাই। আসলে সব টেন্সেই সাবজেক্টের পরে ওই টেন্সের হেল্পিং ভার্ব বসে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের বেলায় হ্যাঁ সূচকের বেলায় হেল্পিং ভার্ব উজ্জ্ব থাকে, বসে না। যেমন সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, এখানে কিন্তু ডু ডাজ বসে নাই। আচ্ছা, তাহলে হ্যাঁ সূচকের গঠনে কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। ভিউয়ার, সাবজেক্ট আমরা জানি যার দ্বারা ক্রিয়ার কাজ হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। ভার্বও আমরা জানি কোনো কিছু করাকেই ভার্ব বলে, ভার্ব সবাই বোঝে। ভার্বের পরে দেখো গঠনে আছে অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশন, ভিউয়ার অবজেক্ট বুঝবো কি করে? আমরা জানি অবজেক্ট হচ্ছে দুই প্রকারের, বাংলায় বলি বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট যেটা, ওটা হচ্ছে ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক যেটা ওটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। এখন আমরা বুঝবো কি করে বাকি অবজেক্ট আছে কিনা? আচ্ছা, ক্রিয়াপদ দিয়ে বা ভার্ব দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। আর কাকে বা কাদেরকে প্রশ্ন করে, ক্রিয়াপদ দিয়ে কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। একটা বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে, আবার অবজেক্ট এক্সটেনশন দুটোও থাকতে পারে। এক্সটেনশন বুঝবো কি করে? কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকার পর যদি আর কিছু থাকে অতিরিক্ত তাহলে সেটা এক্সটেনশন। যেমন যদি বলি সে বল খেলে, হি প্লেস বল, সে বল খেলে। আচ্ছা, এখানে হি হচ্ছে সাবজেক্ট, পেলে হচ্ছে ভার্ব, আর পেলে দিয়ে যদি প্রশ্ন করি কি খেলে, কি প্রশ্ন করে আমি পাচ্ছি কি? আগেই বলছি কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি খেলে, কি প্রশ্ন করে আমি পাচ্ছি বল, তাহলে হি প্লেস বল, সে বল খেলে। এখানে বলটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই আছে, কিন্তু বাক্যটা যদি আমি আরেকটু বড় করি, সে মাঠে বল খেলে, এখন কিন্তু ইংলিশটা কি হবে? হি প্লেস বল ইন দ্য ফিল্ড। এখানে বল হচ্ছে অবজেক্ট আর ইন দ্য ফিল্ড হচ্ছে অতিরিক্ত পদ, এক্সটেনশন যাকে বলে। আমি বাক্যটা আরো বড় করতে পারি, সে প্রতিদিন মাঠে বল খেলে। এবার কি আছে? হি প্লেস বল ইন দ্য ফিল্ড এভরিডে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, বল হচ্ছে অবজেক্ট, ইন দ্য ফিল্ডও এক্সটেনশন আর এভরিডেও এক্সটেনশন। আমি বাক্যটা আরো বড় করতে পারি, সে প্রথমে কি বলছিলাম? সে বল খেলে, বাক্যে ছিল কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপর কি বললাম? সে মাঠে বল খেলে। এ বাক্যে কি আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো আছে, সাথে মাঠে হচ্ছে এক্সটেনশন। তারপরে কি বললাম? সে প্রতিদিন মাঠে বল খেলে। এখানে প্রতিদিনও এক্সটেনশন, মাঠেও এক্সটেনশন। বাক্যটা আমি আরো বড় করে বলতে পারি, সে প্রতিদিন তার বন্ধুদের সাথে মাঠে বল খেলে। এবার বাক্যটা কি হবে? হি প্লেস বল ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। এখন কিন্তু হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, বল হচ্ছে অবজেক্ট, ইন দা ফিল্ড এক্সটেনশন, উইথ হিজ ফ্রেন্ডস ও এটাও এক্সটেনশন, আবার এভরিডে এটাও এক্সটেনশন। তো কোনো বাক্যে সাবজেক্ট ভার্বের পরে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের পরে যদি অতিরিক্ত কিছু থাকে সেটা এক্সটেনশন। এক্সটেনশন একটাও থাকতে পারে, দুই তিন চারটাও থাকতে পারে, আবার একটাও নাও থাকতে পারে। আবার বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বলি সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, এখানে কিন্তু গো ভার্ব দিয়ে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, কি যায় কাকে যায় কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব এই বাক্যে কিন্তু অবজেক্ট নাই। তাহলে হি গোস, হি হচ্ছে সাবজেক্ট, গোস হচ্ছে ভার্ব, আর টু স্কুল এটা কিন্তু অবজেক্ট না, এটা তাহলে কি? এক্সটেনশন। মানে বাক্যে অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এবার আসো এইখানে একটা বিষয়, ভিউয়ার্স সবকিছু কিন্তু এই, আর একটু দ্রুত কথা বলবো কারণ তোমরা এমবি খরচ করে ভিডিও দেখবা, এই জন্য একটু দ্রুত কথা বলতে হবে। এমনিও আমার কথা বলতে গেলে দ্রুত হয়ে যায়। তারপর আমি যখন কোচিং করাই তখন একটু চেষ্টা করি ধীরে ধীরে বোঝাইতে, কিন্তু এখন যেহেতু এমবির একটা ব্যাপার স্যাপার আছে তো কথাগুলা একটু দ্রুতই বলতে হবে। দেখো, সবকিছু এখানে লেখা সম্ভব না। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস।
এখন সাবজেক্ট থার্ড পারসন কোনগুলা? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, অর্থাৎ আমি, আমরা, আই, উই, তুমি, তোমরা, ইউ, এই ওয়ার্ড গুলো বাদে পৃথিবীতে যত ওয়ার্ড আছে সবই থার্ড পারসন, এবং ওটা যদি সংখ্যায় একটা হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। ভিউয়ার্স, এখন প্রশ্ন, এস কোথায় হবে, ইএস কোথায় হবে? লেখা কম কথা বেশি, আমার লেকচার ফলো করবা, কাজে দেবে। একটু টেনে দেখা যাবে না, তাহলে শিখতে পারবা না, কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই যে পয়েন্টটা আমার এখন এখানে বোর্ডে আমি লিখিনি, আমি এখন পয়েন্টটা মুখে বলবো। কোথায় এস হবে, কোথায় ইএস হবে, মাথায় রাখবা ভিউয়ার্স। ক্রিয়াপদের শেষে অর্থাৎ ভার্বের শেষে যদি এই শব্দগুলো থাকে, কি কি? এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড, এগুলা যদি থাকে তাহলে ওর সাথে ইএস যুক্ত করতে হবে। আবার বলি, ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড এগুলো যদি থাকে তাহলে ইএস যুক্ত করতে হবে। আর যদি এগুলোর কোনোটা না থাকে তাহলে শুধু এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো গঠনটা আরেকবার বলি। আমরা সাধারণত চারটে সূচকে কথা বলি, যেমন সে স্কুলে যায়, হ্যাঁ সূচক। এটা না সূচক কি? সে স্কুলে যায় না, এটার প্রশ্ন হ্যাঁ সূচক কি? সে কি স্কুলে যায়? এটার প্রশ্ন না সূচক কি? সে কি স্কুলে যায় না? এই চারটে সূচকে আমরা কথা বলি। তো দেখো, প্রথমে কি? হ্যাঁ সূচক। হ্যাঁ সূচকের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট কি তোমরা বুঝে গেছো? ক্রিয়াপদ দিয়ে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক আর ব্যক্তিবাচক। আচ্ছা, এবার আসুন না সূচকের গঠন দেখো। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাঁ সূচকের গঠনে একটা জিনিস ফলো করো, ডু ডাস কিন্তু বসে নাই। প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হ্যাঁ সূচকের বেলায় বসে না। না সূচকে দেখো, না সূচক প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব ডু অথবা ডাস, তারপর নট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অর্থাৎ সমস্ত নাসূচকের বেলায় যে টেন্সই হোক না কেন, নাসূচক বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বের পরে নট বসে। আচ্ছা, এবার প্রশ্নসূচক দেখো, পৃথিবীর সমস্ত প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন একই রকম। সেটি কি? প্রথমে ওই টেন্সের হেল্পিং ভার্ব আসবে। আমরা যেহেতু আজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি, এর হেল্পিং ভার্ব কি? এর এইচ বি বা হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাস। তো প্রশ্ন হ্যাঁ সূচকে আমাদের আগে আসবে ডু ডাস, ডু ডাস, ডু অথবা ডাস হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব ভি দ্বারা আমি ভার্ব বোঝাচ্ছি, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন তো বোঝানোই, আগেই বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আসো প্রশ্ন না সূচক। প্রশ্ন না সূচকের ক্ষেত্রে একটু বিস্তারিত আলোচনা আছে। আমি যদি নট ইউজ করি, এনওটি নট যদি ইউজ করি তাহলে নাউন প্রোনাউনের ব্যাপারটা আলোচনা করতে হবে, ফলো করতে হবে, ওটা আমি পরে আসি। আগে দেখি, প্রথমে বসাবো ডু ডাস মানে হেল্পিং ভার্ব, তারপর নটের সংক্ষিপ্ত রূপ বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন ভিউয়ার, তুমি বলতে পারো যে আমি প্রশ্ন না সূচকে নটের সংক্ষিপ্ত রূপ বসাবো কেন? আমি নটের সংক্ষিপ্ত রূপ বসাবো না, আমি এনওটি নট বসাবো। হ্যাঁ, তুমি বসাতে পারো। সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা কি? যদি বাক্যটা প্রশ্ন না সূচকে হয় এবং তুমি যদি নট ইউজ করতে চাও, এনওটি নট, সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি নাউন হয়, যেমন সুমন কি কলেজে যায় না, এখানে সুমন হচ্ছে নাউন, সেক্ষেত্রে নট বসবে আগে, অর্থাৎ হেল্পিং ভার্বের সাথে। ইংলিশ হবে এরকম, ডাজ নট সুমন গো টু কলেজ, সুমন কি কলেজে যায় না। দেখো, হেল্পিং ভার্বের সাথেই কিন্তু নট বসছে, এনওটি নট। কিন্তু সাবজেক্ট যদি নাউন না হয়ে প্রোনাউন হতো, অর্থাৎ সুমনের পরিবর্তে ধরো আমি যদি এভাবে বলি যে সে কি কলেজে যায় না, এখন কিন্তু ডাজ নট হবে না। এখন নটটা কোথায় হবে? এখন নটটা বসবে হচ্ছে সাবজেক্টের পরে, অর্থাৎ ডাজ হি নট গো টু কলেজ, ডাজ হি নট গো টু কলেজ, সে কি কলেজে যায় না। তাহলে এখানে লক্ষণীয় কি, যে তুমি যদি নট ইউজ করো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কি, যে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট আগে বসবে, সাবজেক্টের আগে, অর্থাৎ হেল্পিং ভার্বের সাথে, ডাজ নট, ডু নট, এম নট, আর নট। আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নট বসবে সাবজেক্টের পরে, যেমন ডাজ হি নট, নট কোথায় বসলো? ডাজ হি নট গো টু
স্কুল, সে কি স্কুলে যায় না? বা ডাজ হি নট গো টু কলেজ, সে কি কলেজে যায় না? নটটা কোথায় বসলো? সাবজেক্টের পরে। আবার বলি, যদি তুমি এনওটি নট ইউজ করো তাহলে সাবজেক্ট ফলো করতে হবে। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে সাবজেক্টের আগে, অর্থাৎ হেল্পিং ভার্বের সাথে। যেমন সুমন কি কলেজে যায় না? ডাজ নট সুমন গো টু কলেজ। আর যদি এটা প্রোনাউন হয় সাবজেক্ট, যেমন সে কি কলেজে যায় না, তাহলে নট বসবে প্রোনাউনের পরে। ডাজ হি নট গো টু কলেজ, সে কি কলেজে যায় না? ডাজ হি নট গো টু কলেজ, সে কি কলেজে যায় না? এখানে এটা লক্ষণীয় যে নাউন হইলে নট আগে আর সাবজেক্ট প্রোনাউন হইলে নট পরে, অর্থাৎ সাবজেক্টের পরে। কিন্তু তুমি যদি নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করো, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি নট, নটের সংক্ষিপ্ত রূপ যদি ব্যবহার করো, তাহলে সাবজেক্ট নাউন হোক আর প্রোনাউন হোক, যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই তুমি শুরুতেই বসাতে পারো। সে সুমন হোক আর হচ্ছে সে নাউন প্রোনাউন যাই হোক না কেন। যেমন সে কি কলেজে যায় না, সেটাও হচ্ছে ডাজন্ট হি গো টু কলেজ। আবার সুমন কি কলেজে যায় না, সেটাও হচ্ছে ডাজন্ট সুমন গো টু কলেজ। উভয় ক্ষেত্রে কিন্তু নট হেল্পিং ভার্বের সঙ্গে বসলো, অর্থাৎ শুরুতে বসলো, যদি আমি নটের সংক্ষিপ্ত রূপ বসাই। অর্থাৎ তোমরা যদি ইন্টারোগেটিভ করতে চাও সেক্ষেত্রে নটের সংক্ষিপ্ত রূপ দেওয়া বেটার, কেননা নটের সংক্ষিপ্ত রূপ বসালে সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই শুরুতেই বসানো যায়। আর নাউন হইলে, সাবজেক্ট যদি নাউন হয়, সরি প্রোনাউন যদি হয়, তুমি যদি নট ইউজ করো সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে, আর সাবজেক্ট নাউন হলে নট আগে। সুতরাং নট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনওটি নট ব্যবহার না করে নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা বেটার গেল। আচ্ছা, এবার আসো এই যে গঠনগুলা লেখা, হ্যাঁ সূচক, না সূচক, প্রশ্ন, হ্যাঁ সূচক, প্রশ্ন, না সূচক, আমরা চারটি সূচকেই কথা বলি। তো একটা ভিডিওতে তো আর সব সম্ভব না, সবকিছু করে দেওয়া সম্ভব না। আর টেন্স আসলে কখনো সংক্ষেপে শিখতে যাবা না, টেন্স সংক্ষেপে শেখা সম্ভব না। আমার এই ভিডিওটা আমি আরেকটু বিস্তারিত করি, ফলো করো। এই যে চারটা সূচক, হ্যাঁ সূচক, না সূচক, প্রশ্ন, হ্যাঁ সূচক, প্রশ্ন, না সূচক, এখন এখান থেকে আমি কিছু বাক্য আমি তোমাদের মুখে মুখে বলি, এখানে লিখে দেওয়া এখন সম্ভব না। যদি বলি হ্যাঁ সূচকের একটা বাক্য বলি, আমি তার সাথে দেখা করতে চাই। প্রথমত এটা কোন টেন্স? চাই, ক্রিয়াপদ হচ্ছে শেষে, চাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা দেখো ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই আছে, চাই। আমি আগেই বলছি আমার দুইটা চেনার পদ্ধতি। এক নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়ার শেষে একারবার রস্বীকার থাকে, আর দুই নং চেনার পদ্ধতি হচ্ছে র র অন্তস্থ হ্রস্ব ই দন্ত ন দন্ত স ও ল এর কোনটা থাকে, হ্রস্ব ই কিন্তু আছে। এই দেখো এখানে আছে হ্রস্ব ই। তো আমি যদি বলি আমি তার সাথে দেখা করতে চাই, এটা ইংলিশ কি হবে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এটা হ্যাঁ সূচকে আছে। এখানে হ্যাঁ সূচক বাক্যে কিন্তু ডু ডাজ বসে না। তাহলে আমি চাই, প্রথমে সাবজেক্ট আমি, আই, এরপর হচ্ছে ভার্ব, ভার্ব থাকে বাংলায় সবার শেষে, চাই। তাহলে আই ওয়ান্ট, আমি চাই। এখন বিষয়টা হচ্ছে কি, সাবজেক্ট ভার্বের পরে গঠনে আছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন দেখো এই চাই ভার্বের আমি কি বলছি, আমি তার সাথে দেখা করতে চাই। এই চাই ভার্বের কোনো অবজেক্ট নাই। এখন কিন্তু এখানে কিন্তু আরেকটা ভার্ব আছে, চাই হচ্ছে মূল ভার্ব, আই ওয়ান্ট আমি চাই, কিন্তু ওখানে আরেকটা ভার্ব আছে নন ফাইনিট ভার্ব, দেখা করতে। দেখা করতে আমরা সাধারণত জানি যে তে থাকলে সাধারণত টু হয়, সাধারণত, আরো ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট, আমি দেখা করতে চাই। দেখো ওয়ান্ট তো ভার্ব, টু মিটও কিন্তু ভার্ব, ওটা নন ফাইনিট ভার্ব। তাতে কি ভার্ব, তো ভার্ব গুলো পাশাপাশি বসলো। আই ওয়ান্ট টু মিট, আমি দেখা করতে চাই তার সাথে। এখন তার সাথে ইংলিশ কিন্তু উইথ হিম, কিন্তু মিটের পর প্রিপজিশন বসে না, অর্থাৎ উইথ হবে না। অর্থাৎ আমি তার সাথে দেখা করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু মিট হিম। এবার এই বাক্যটা যদি আমি না সূচকে করি তাহলে কি হবে? আমি তার সাথে দেখা করতে চাই না। গঠন কি? প্রথমে সাবজেক্ট আই, তারপর ডু নট বা ডাজ নট। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে ডাজ বসে, এখানে কিন্তু সাবজেক্ট ফার্স্ট পারসন, অর্থাৎ ডু নট হবে। তাহলে আই ডু নট ওয়ান্ট, আমি চাই না, টু মিট দেখা করতে, তার সাথে, হিম বা হার, উইথ হিম হবে না, কেননা মিটের পর উইথ বসে না। আমি তার সাথে দেখা করতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু মিট হিম। আমি কি তার সাথে দেখা করতে চাই? এটা কিন্তু প্রশ্ন হ্যাঁ সূচক। গঠনে কি হবে? আগে হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ। এখানে আমি, আমি তো কি হবে? ডু। তাহলে আমি কি তার সাথে দেখা করতে চাই? ডু আই ওয়ান্ট টু মিট হিম। ডু প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট আই, ডু আই, তারপর মূল ভার্ব ওয়ান্ট, ডু আই ওয়ান্ট। একটা নন ফাইনিট ভার্ব আছে দেখা করতে, ওটাও পাশাপাশি বসিয়ে দিলাম, ডু আই ওয়ান্ট টু মিট, আমি কি দেখা করতে চাই তার সাথে, হিম, উইথ হবে না। আচ্ছা, আমি কি তার সাথে দেখা করতে চাই না? ডোন্ট আই ওয়ান্ট টু মিট হিম, ডোন্ট আই ওয়ান্ট টু মিট হিম। আর এখানে যদি আমি নট ইউজ করি তাহলে কি হবে? ডু আই নট,
ডু আই নট ওয়ান্ট টু মিট হিম, কেননা আই হচ্ছে প্রোনাউন, ওই আগেই বলছি যে যদি নটের সংক্ষিপ্ত রূপ বসাই সেটা বেটার, আর যদি নট বসাই তাহলে কিন্তু ওই নাউন প্রোনাউন ফলো করা লাগবে। তো আমার নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করা বেটার। আমি কি তার সাথে দেখা করতে চাই না? ডোন্ট আই ওয়ান্ট টু মিট হিম গেল। আবার আরেকটা বাক্য বলি, জেলেরা নদীতে মাছ ধরে। জেলেরা সাবজেক্ট, দা ফিশারম্যান। জেলেরা প্লুরাল নাম্বার, ম্যানের প্লুরাল ফর্ম কি? মেন। তাহলে দা ফিশারম্যান, জেলেরা নদীতে মাছ ধরে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হ্যাঁ সূচক বাক্য, ডু ডাজ বসবে না। তাহলে প্রথমে সাবজেক্ট দা ফিশারম্যান, জেলেরা, তারপর মূল ভার্ব হচ্ছে ধরা, ক্যাচ। জেলেরা নদীতে মাছ ধরে, ধরে, ধরা, ক্যাচ, দা ফিশারম্যান ক্যাচ। এবার প্রশ্ন করো, ভার্ব দিয়ে প্রশ্ন করে দেখো অবজেক্ট আছে কিনা। কি ধরে? মাছ ধরে। কি প্রশ্ন করে উত্তর পাচ্ছি? বস্তুবাচক অবজেক্ট পাচ্ছি। তাহলে দা ফিশারম্যান ক্যাচ ফিশ, ফিশ বা ফিশেস সমস্যা নেই। দা ফিশারম্যান ক্যাচ ফিশ নদীতে, ইন দা রিভার, নদীতে মানে নদীর মধ্যে, ইন দা রিভার। এক্ষেত্রে এই বাক্যটাতে দা ফিশারম্যান হচ্ছে সাবজেক্ট, ক্যাচ ধরা এটা হচ্ছে ভার্ব। কি ধরে প্রশ্ন করে উত্তর পাচ্ছি মাছ ধরে, মাছ হচ্ছে অবজেক্ট, আর বাকি যেটা এক্সটেনশন নদীতে ওটা হচ্ছে এক্সটেনশন। নদী, জেলেরা নদীতে মাছ ধরে। এবার না সূচকের একটা বাক্য বলি, সে আমাকে পছন্দ করে না। সে আমাকে পছন্দ করে, ক্রিয়াপদের শেষে একার, ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, করে। সে আমাকে পছন্দ করে না, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের না সূচক। এখন তাহলে কি হবে? সে আমাকে পছন্দ করে না, হি ডু নট হবে না ডাজ নট হবে? অবশ্যই ডাজ নট, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ নট হবে। তাহলে ইংলিশটা কি দেওয়া যায়? সে আমাকে পছন্দ করে না, হি ডাজ নট লাইক মি। এটাকে যদি আমি প্রশ্ন হ্যাঁ সূচক করি তাহলে কি হবে? সে কি আমাকে পছন্দ করে? তাহলে হেল্পিং ভার্বটা আগে আসবে। এই যে গঠন, প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন, প্রথমে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। তাহলে সে কি আমাকে পছন্দ করে? প্রথমে ডাজ, তারপর সাবজেক্ট হচ্ছে সে, হি অথবা সি, ডাজ হি। এবার পছন্দ করা, এটা ভার্ব, লাইক, তারপর অবজেক্ট মি, ডাজ হি লাইক মি, ডাজ হি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে? এটা যদি আমি প্রশ্ন না সূচকে করি তাহলে কি হবে? ডাজন্ট, ডাজন্ট, ডাজন্ট হি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে না? আর আমি যদি এখানে নট ইউজ করি তাহলে তো কি হবে? যেহেতু হি প্রোনাউন, তাহলে নট কোথায় যাবে? সাবজেক্টের পরে। ডাজ হি নট লাইক মি, ডাজ হি নট লাইক মি, সে কি আমাকে পছন্দ করে না? আমি ওটার পক্ষপাতী না, নটের সংক্ষিপ্ত রূপ দেওয়া বেটার। গেল। একটু ঘুরাই বলি, আমাদের ট্রাফিক আইন অমান্য করা উচিত না। উচিত না, তাহলে আমাদের অমান্য করা উচিত না, ইংলিশ কি? উই শুড নট। এখন বলতে পারো ডু নট ডাজ নট কোথায় গেল? এখানে তো না সূচকের বেলায় ডু নট ডাজ নট বসার কথা। দেখো মডাল অক্সিলারিজ থাকলে, মডাল অক্সিলারিজ কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ থাকলে ওটাই তো একটা অক্সিলারিজ বা হেল্পিং ভার্ব, আর অন্য কোনো ডু ডাজ আর কোনো হেল্পিং ভার্ব বসে না। সেক্ষেত্রে কি বললাম বাক্যটা? যে আমাদের ট্রাফিক আইন অমান্য করা উচিত না, উই শুড নট ডিসঅবে, আমাদের অমান্য করা উচিত না দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস হচ্ছে এই বাক্যে অবজেক্ট। উই শুড নট ডিসঅবে দ্য ট্রাফিক রুলস, আমাদের ট্রাফিক আইন অমান্য করা উচিত না। এটাকে যদি আমি প্রশ্ন সূচকে করি তাহলে কি হবে? আমাদের কি ট্রাফিক আইন মেনে অমান্য করা উচিত? আমাদের কি ট্রাফিক আইন অমান্য করা উচিত? শুড উই ডিসঅবে দ্য ট্রাফিক রুলস? বলতে পারো ভিউয়ার যে প্রশ্ন সূচকে তো ডু ডাজ বসবে, এখানে ডু ডাজ বসলো না কেন? কি করে বসবে? এখানে তো উচিত, উচিত হচ্ছে একটা মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ থাকলে ওই হেল্পিং ভার্ব বসে না, তো ওই মডেল অক্সিলারিজ দিয়ে প্রশ্নটা করতে হবে। এই জন্য শুড, ডু ডাজ আগে না বসে শুড আগে বসলো, যে আমাদের কি ট্রাফিক আইন অমান্য করা উচিত? শুড উই ডিসঅবে দ্য ট্রাফিক রুলস? প্রশ্ন না সূচকে কি হবে? আমাদের কি ট্রাফিক, আচ্ছা প্রশ্ন না সূচকে অন্য একটা বাক্য বলি, ডোন্ট ইউ ওয়ান্ট টু মিট হিম, তুমি কি তার সাথে দেখা করতে চাও না? গেল প্রশ্ন না সূচকের বাক্য। আরেকটা বাক্য বলি, বৃষ্টি হয়। ভিউয়ার্স এটা একটু ফলো করো, বৃষ্টি হয়। বৃষ্টি ইংলিশও রেইন, বৃষ্টি হওয়া ইংলিশও রেইন। এখন যদি বলি বৃষ্টি হয়, এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট নাই, কিন্তু গঠনে সাবজেক্ট বসাইতে হবে, নিয়ম। তো কোন বাক্যে যদি দেখো যে সাবজেক্ট নেই, সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট অথবা দেয়ার বসে, ইট অথবা দেয়ার। ইট মানে ইহা, দেয়ার মানে সেখানে, কিন্তু এই ইট বা দেয়ার যদি সেই বাক্যে বসে যে বাক্যে কোনো সাবজেক্ট নেই, তখন ওটাকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আর ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আকারে বসলে ইট মানে ইহা এই অর্থ প্রকাশ পায় না, দেয়ার মানে সেখানে এই অর্থ প্রকাশ পায় না, ওর অর্থই প্রকাশ পাবে না। জাস্ট যে বাক্যে
সাবজেক্ট থাকে না সেখানে ধারাবাহিকতা, বাক্যের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য ওখানে সাবজেক্ট আকারে ইট কখনো দেয়ার বসে, তখন ওর যে অর্থ ওই অর্থ প্রকাশ করতে পারে না। যদি বলি বৃষ্টি হয়, ইট যেহেতু সাবজেক্ট নাই তো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বৃষ্টির ক্ষেত্রে ইট আসবে, দেয়ার আসবে না। ইট রেইনস, রেইনস, রেইন না রেইনস। কেন এস হলো? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য নিয়ম আছে ভার্বের সাথে এস বাই এস হবে। আর রেইন বানানের শেষে আছে এন, আর এ আই এন। আমি আগেই বলছি যে ইএস কোথায় বসে, যদি এস ডাবল এস এস এইচ সি এইচ ও এক্স জেড এগুলো যদি শেষে থাকে তাহলে ইএস হয়। রেইন বানানে ওগুলোর কোনোটা নেই, আছে এন, অর্থাৎ শুধু এস যোগ করা হয়েছে। তাহলে ইট রেইনস, বৃষ্টি হয়। বৃষ্টি হয় না, ইট ডাজ নট রেইন। বৃষ্টি কি হয়? ডাজ ইট রেইন। বৃষ্টি কি হয় না? ডাজন্ট ইট রেইন। তো শেষ করার আগে একটা কথা, ভিউয়ার্স, তুমি সুন্দর, তুমি সুন্দর, কিন্তু যদি তুমি সুন্দরের অপব্যবহার করো তাহলে সুন্দর আর কুৎসিতের ভিতর পার্থক্য কি? সুতরাং প্রকৃত সুন্দর হতে চেষ্টা করো, সবাইকে ভালোবাসো, সবাইকে সম্মান করো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনডেফিনিট